রাতের অন্ধকার বুক চিরে নতুন প্রভাতের প্রদীপ্ত উজ্জ্বল শিখায় সোনালি আলোয় উদ্ভাসিত সূর্যকে ছিনিয়ে এনে বাংলার মাটিকে করব মোড়া প্রদীপ্ত। বাংলার মাটি, বাংলার আকাশ, বাংলার নিগৃহীত নির্যাতিত মানুষ আবার হেসে উঠবে, গাইবে বন্দনা, গাইবে আবহানী। শিক্ষার্থীবৃন্দ, গুরুদয়াল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আজকের এই অনলাইন ক্লাসে আমি আন্তরিকভাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমাদের নিরন্তর প্রার্থনা। আজকের এই বৈশ্বিক সংকটের মধ্যেও আমি একজন আশাবাদী মানুষ হিসাবে বিশ্বাস করি তোমরা তোমাদের মানসিক শক্তি এবং বলিষ্ঠ মনোবল দিয়ে তোমরা তোমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশমাতৃকার কাজে তোমরা তোমাদেরকে নিয়োজিত করবে, এই প্রত্যাশাটুকু ব্যক্ত করে আমি আজকের আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ মহামতি প্লেটোর সুযোগ্য শিষ্য মহান অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশনস অফ গভর্নমেন্ট। আমরা জানি রাষ্ট্র সৃষ্টি হওয়ার সূচনা লগ্ন থেকেই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের শাসনতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান ছিল। কোথাও বা কর্তৃত্ববাদী শাসনতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান ছিল, কোথাও রাজতান্ত্রিক শাসনতান্ত্রিক কাঠামো বিদ্যমান ছিল, কোথাও অভিজাততান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিদ্যমান ছিল, কোথাও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। অর্থাৎ পৃথিবীর সকল রাষ্ট্রগুলোতেই একই রকম শাসনতান্ত্রিক কাঠামো ছিল না। তবে আমরা যতদূর জানতে পেরেছি, প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ বাস্তববাদী রাষ্ট্র দার্শনিক মহামতি অ্যারিস্টটল তিনি তার ইতিহাসের সুবিখ্যাত গ্রন্থ দি পলিটিক্সে সরকারের শ্রেণীবিভাগ সংক্রান্ত একটি বিজ্ঞানসম্মত ও বাস্তবভিত্তিক রূপরেখা প্রণয়ন করেছেন। আর এই বাস্তবভিত্তিক এবং বিজ্ঞানসম্মত সরকারের যে শ্রেণী বিভাজন, এটাই ছিল সর্বপ্রথম প্রাতিষ্ঠানিকভাবে প্রাপ্ত পৃথিবীর রাষ্ট্রগুলোর কাছে সরকারের যৌক্তিক শ্রেণীবিভাগ। এর পূর্বে বা ইতিপূর্বে এরকম যৌক্তিক এবং বাস্তবভিত্তিক এবং বিজ্ঞানসম্মত কোনো সরকারের শ্রেণীবিভাগ প্রাতিষ্ঠানিকভাবে আমরা আর কারোর কাছ থেকে পাইনি। তিনি তার সরকারের শ্রেণীবিভাজন করতে গিয়ে 158টি রাষ্ট্রের সংবিধানকে তিনি পর্যালোচনা করেছেন, গবেষণা করেছেন। 158টি রাষ্ট্রের সংবিধানকে তিনি গবেষণা করেছেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে তিনি সরকারের একটি প্রাতিষ্ঠানিক রূপরেখা আমাদেরকে প্রদান করেছেন। এখন আমরা দেখব তিনি যে প্রাতিষ্ঠানিক রূপরেখা আমাদেরকে প্রদান করেছেন, সেই প্রাতিষ্ঠানিক রূপরেখাটি কি। আমরা জানি রাষ্ট্র ও সরকারের মধ্যে যে বিষয়াবলীগুলো আছে, সেই বিষয়াবলীগুলো তিনি সর্বপ্রথম চমৎকারভাবে উপস্থাপন করেছেন
তার সরকারের শ্রেণীবিভাগের মধ্যে। আমরা এও জানি রাষ্ট্র ক্ষমতা একজন বা কয়েকজনের দ্বারা পরিচালিত হতে পারে, তাই তিনি একজনের শাসন, কয়েকজনের শাসন এবং বহুজনের শাসনের দিক লক্ষ্য রেখে এই বিভাগের প্রত্যেকটিকে তিনি আবার স্বাভাবিক ও বিকৃত এই দুই ভাগে ভাগ করে আলোচনা করেছেন। একটিকে বলেছেন স্বাভাবিক রূপ, একটিকে বলেছেন বিকৃত রূপ। তাহলে এই যে স্বাভাবিক রূপ এবং এই বিকৃত রূপ, এই বাস্তবতাকে সামনে রেখে তিনি একজনের শাসন, কয়েকজনের শাসন এবং বহুজনের শাসন সংক্রান্ত একটি কাঠামো দাঁড় করিয়েছেন, যেই কাঠামোটি তোমাদের বুঝার সুবিধার্থে আমরা এখানে উপস্থাপন করলাম। তিনি বলেছেন যে শাসকের সংখ্যার দিক থেকে এবং এই সংখ্যার দিক থেকে আবার দুই ধরনের সরকারের রূপ হতে পারে। একটিকে তিনি বলেছেন স্বাভাবিক, আরেকটিকে তিনি বলেছেন বিকৃত। তাহলে একজনের শাসনকে তিনি বলেছেন রাজতন্ত্র, একজনের শাসনকে তিনি আবার দুই ভাগে বিভক্ত করেছেন। যখন একজন শাসন করবেন তখন সেটা হবে রাজতন্ত্র, এবং এই রাজতন্ত্রকে যখন আমরা স্বাভাবিক গতিতে বিকশিত হতে না দিয়ে যদি অস্বাভাবিক গতিতে বিকশিত হতে দেই, তাহলে তখন তার আর একটি নতুন রূপ ধারণ করবে। সেই রূপটাকে তিনি বলেছেন স্বৈরতন্ত্র। অনুরূপভাবে তিনি কয়েকজনের শাসনকে আবার দুই ভাগে বিভক্ত করেছেন। প্রথম বলেছেন অভিজাততন্ত্র এবং তার বিকৃত রূপটাকে তিনি বলেছেন দনিকতন্ত্র। আবার বহুজনের শাসনকেও তিনি দুই ভাগে বিভক্ত করেছেন। প্রথম বাক্যে তিনি বলেছেন মধ্যতন্ত্র এবং তার বিকৃত রূপটাকে তিনি বলেছেন গণতন্ত্র। এখন আমরা দেখব একজনের শাসন রাজতন্ত্র, বিকৃত রূপ স্বৈরতন্ত্র। তাহলে রাজতন্ত্র কি, স্বৈরতন্ত্র কি? তিনি প্রথমেই বলেছেন রাজতান্ত্রিক ব্যবস্থা যখন জনগণের সামগ্রিক কল্যাণে, জনগণের ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে রাষ্ট্র তথা সমাজের সামগ্রিক সমৃদ্ধিকে নিশ্চিত করার জন্য কাজ করে, ঠিক তখনই সেটাকে আমরা রাজতন্ত্র হিসাবে আখ্যায়িত করি। আবার এই রাজতান্ত্রিক ব্যবস্থাই যখন জনগণের স্বার্থে কাজ না করে ব্যক্তির স্বার্থে কাজ করে, অথবা ক্ষমতার মোহে অন্ধ হয়ে ব্যক্তিকে সম্পূর্ণভাবে অগ্রাধিকার প্রদান করে এবং ব্যক্তির স্বার্থকে চরিতার্থ করার জন্য কাজ করে, ঠিক তখনই সেটা আর রাজতন্ত্র থাকে না। রাজতন্ত্র থেকে সেটা পরিবর্তিত হয়ে তার যে একটি নতুন নামকরণ করা হয়, সেই নামকরণটাই হচ্ছে স্বৈরতন্ত্র। অর্থাৎ জনগণের স্বার্থকে যখন উপেক্ষা করে ব্যক্তির স্বার্থে সরকার নিয়োজিত হয়, তখনই তাহা হয় স্বৈরতন্ত্র। অনুরূপভাবে তিনি কয়েকজনের শাসনকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে অভিজাততন্ত্র, আরেকটি হচ্ছে দনিকতন্ত্র। অভিজাততন্ত্র মানে হচ্ছে কয়েকজনের শাসন। এই কয়েকজন ব্যক্তি যখন রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করবেন, ঠিক তখন তাহা অভিজাততন্ত্র রূপে বিবেচিত হবে। আবার অভিজাত শ্রেণীর লোকেরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তাদের নিজেদের স্বার্থে কাজ করবেন, নিজেদের উদ্দেশ্য এবং লক্ষ্যকে চরিতার্থ করতে চাবেন, ঠিক তখন সেটা আর অভিজাততন্ত্র থাকবে না। এই অভিজাততন্ত্র পরিবর্তিত হয়ে অথবা বিকৃত রূপ ধারণ করে যে নতুন ব্যবস্থার উদ্ভব ঘটবে, সেই ব্যবস্থাটাকে তিনি বলেছেন ধনিকতন্ত্র। আবার তিনি বলেছেন বহুজনের শাসন। বহুজনের শাসনকে তিনি আবার দুভাগে বিভক্ত করেছেন। একটিকে বলেছেন মধ্যতন্ত্র, আরেকটিকে বলেছেন গণতন্ত্র। মধ্যতন্ত্রকে তিনি উত্তম সরকার হিসেবে আখ্যায়িত করেছেন। এই কারণে বলেছেন যে মধ্যতন্ত্রই হচ্ছে একমাত্র ব্যবস্থা যার মধ্য দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ এবং গোষ্ঠীর মধ্যে একটা চমৎকার সমন্বয় সাধন করা সম্ভব হয়। আর যখনই এই বহুজনের শাসন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন না করে
বিভিন্ন গোষ্ঠীর স্বার্থকে সমভাবে বিবেচনায় না এনে যখন ওই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তাদের স্বার্থের কথা ভাববেন, তখন সেই ব্যবস্থাটি আর মধ্যতন্ত্র হিসেবে বিবেচিত হবে না, তার বিকৃতি একটি রূপ ধারণ করবে। আর সেই বিকৃত রূপকে তিনি বলেছেন গণতন্ত্র, অর্থাৎ গণতন্ত্রকে তিনি নিকৃষ্টের সরকার হিসেবে আখ্যায়িত করেছেন। এই হচ্ছে মূলত অ্যারিস্টটল প্রদত্ত সরকারের শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটা বাস্তবভিত্তিক একটি শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটি যৌক্তিক একটি শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটি বিজ্ঞানসম্মত একটি শ্রেণীবিভাগ। কিন্তু এই শ্রেণীবিভাগটি আমরা পেয়েছি মহামতি অ্যারিস্টটলের কাছ থেকে 2500 বছর আগে। পরবর্তীতে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটেছে, মানুষের ভাবনার জগতের পরিবর্তন ঘটেছে, রাষ্ট্রকে নিয়ে সরকারকে নিয়ে নানামুখী গবেষণা পরিচালিত হয়েছে। এগুলির মাধ্যমে আরও নানা ধরনের সরকার ব্যবস্থার সাথে আমরা আধুনিককালে পরিচিত হতে পেরেছি। বিদায় আধুনিককালের যারা সরকারের শ্রেণী বিভাজন করেছেন নানাভাবে, নানাহ আঙ্গিকে, নানাহ দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে তাদের কাছে অ্যারিস্টটল সম্পূর্ণভাবে সমালোচনার ঊর্ধ্বে নিজেকে তুলতে পারেননি। তো যারা তাকে সমালোচনা করেছেন তার এই সরকারের শ্রেণী বিভাগের তারা সমালোচনা করতে গিয়ে যে বিষয়গুলোকে তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন সেই বিষয়গুলোকে আমরা একে একে তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই তারা বলেছেন যে অ্যারিস্টটলের সরকারের শ্রেণী বিভাগটি অস্পষ্ট। কেন অস্পষ্ট? কারণ তিনি নগর রাষ্ট্রে অর্থাৎ তার সময়কালে গ্রিক নামক রাষ্ট্রটিতে অসংখ্য নগর রাষ্ট্র বিদ্যমান ছিল। ওই নগর রাষ্ট্রে তিনি তার সরকারের শ্রেণীবিভাগকে বাস্তবে কার্যকর করতে পারেননি। বিদায় অনেকেই বলেছেন নগর রাষ্ট্রের ক্ষেত্রে অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগটা ছিল অনেকটাই অস্পষ্ট এবং দুর্বোধ্য। এরপরে আমরা তাকে যে দিক থেকে সমালোচনা করতে পারি সে বিষয়টা হচ্ছে গণতন্ত্র সম্পর্কে অ্যারিস্টটলের ভ্রান্ত ধারণা। আমরা জানি আজকের পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় শাসনের নাম হচ্ছে গণতন্ত্র, অথচ অ্যারিস্টটল বলেছেন গণতন্ত্র হচ্ছে সবচেয়ে অদমের শাসন কিংবা নিকৃষ্টের শাসন। ওই দিক থেকেও আমরা তার সরকারের শ্রেণীবিভাগকে সমালোচনার ঊর্ধ্বে স্থান দিতে পারি না। এছাড়াও যারা সমালোচনা করেছেন তারা বলেছেন তিনি সার্বভৌমত্ব সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করেছেন তার সরকারের শ্রেণীবিভাগে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেছেন রাষ্ট্রের যারা শাসক থাকবেন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা তাদের হাতেই ন্যস্ত থাকবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? আমরা জানি যে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস অথবা সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। তিনি এখানে জনগণকে উপেক্ষা করে শুধুমাত্র শাসক গোষ্ঠীর হাতেই রাষ্ট্রের সকল ক্ষমতা ন্যস্ত করতে গিয়ে তিনি যে সরকারের রূপরেখা আমাদেরকে দিয়েছেন সেই রূপরেখাটি অনেক ক্ষেত্রেই অসামঞ্জস্যপূর্ণ বলে অনেকে তাদের অভিমত জ্ঞাপন করেছেন। এছাড়াও যারা সমালোচনা করেছেন সেই সমালোচকদের মধ্যে আরেকটি ধারণা জন্মেছে যে মূল নীতি সম্পর্কে, শাসনতান্ত্রিক কাঠামোর মূল নীতি সম্পর্কে তিনি আমাদেরকে প্রতিষ্ঠিত কোনো ধারণা প্রদান করতে পারেননি। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সাংবিধানিক বাস্তবতার প্রয়োজন সেই সাংবিধানিক বাস্তবতা সম্পর্কে সুস্পষ্টভাবে কোনো প্রাতিষ্ঠানিক বক্তব্য আমাদের জন্য তিনি তার সরকারের রূপরেখাতে আমাদেরকে দিয়ে যেতে পারেননি। বিদায় এই দিক থেকেও তার সরকারের শ্রেণীবিভাগটি অনেকটা অসামঞ্জস্যপূর্ণ এবং সমালোচনার দাবি রাখে বলে অনেক চিন্তাবিদ মনে করেন। এছাড়াও সমালোচকরা বলেছেন অ্যারিস্টটল আমাদের জন্য সরকারের যে শ্রেণীবিভাগ রেখেছেন এই শ্রেণীবিভাগে তিনি রাষ্ট্র এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করেননি। অর্থাৎ রাষ্ট্র এবং সরকারকে তিনি একই প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত
বা বিবেচনায় এনেছেন। কিন্তু বাস্তবে আমরা দেখি রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার হচ্ছে সেই প্রতিষ্ঠানের পরিচালক। সরকার ব্যবস্থার যে কোনো পরিবর্তন হতে পারে যে কোনো সময়ে, কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন নেই। রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু সরকার অস্থায়ী। যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে, কিন্তু রাষ্ট্রের পতন ঘটতে পারে না। সুতরাং রাষ্ট্র এবং সরকার এই দুটাকে আমরা আলাদা প্রতিষ্ঠান হিসেবে জানি। আজকের পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রেই রাষ্ট্র এবং সরকারকে আলাদাভাবে বিচার করা হয়, কিন্তু অ্যারিস্টটল তার সরকারের শ্রেণীবিভাগে রাষ্ট্র ও সরকারকে একই কাতারে নিয়ে এসেছেন বিদায় সমালোচকরা এই ক্ষেত্রেও তাকে কঠোরভাবে সমালোচনা করেছেন। সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে আমরা বলবো অ্যারিস্টটল কর্তৃক প্রণীত সরকারের যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগের যত সমালোচনাই থাকুক না কেন, তারপরও আমাদেরকে বলতে হবে যে অ্যারিস্টটলই প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম আমাদেরকে সরকারের শ্রেণীবিভাগের একটি ভিত্তি উপহার দিয়েছেন। সরকারের শ্রেণীবিভাগের একটি ভিত্তি আমাদেরকে উপহার দিয়েছেন, আর ওই ভিত্তিকে সামনে রেখেই পরবর্তীতে আমরা নানাভাবে নানাহ সময়ে নানাহ চিন্তাবিদদের মাধ্যমে নানাহ রকমের সরকারের শ্রেণীবিভাগ পেয়েছি। সুতরাং যত রকমের শ্রেণীবিভাগই আমরা পেয়ে থাকি না কেন, পরবর্তীতে কোনো না কোনোভাবে গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটল প্রদত্ত সরকারের যে প্রাতিষ্ঠানিক শ্রেণীবিভাগটি ছিল, সেই শ্রেণীবিভাগের কাছে আমরা কোনো না কোনোভাবে অবশ্যই দায়বদ্ধ, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে আমাদের আলোচনা এইটুকুই থাকবে। নেক্সট ক্লাসে যখনই তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, আমরা আলোচনা করব অ্যারিস্টটলের মতে উত্তম সরকার কি, এবং তিনি উল্লেখ করেছেন যে মধ্যতন্ত্র হচ্ছে উত্তম সরকার। কেন তিনি মধ্যতন্ত্রকে উত্তম সরকার হিসেবে চিত্রিত করেছেন, এই বিষয়টা নিয়ে আগামী দিনে আমরা তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।